আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা জানো যে আমি নবম দশম শ্রেণী এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান যে বিষয়টা রয়েছে এগুলো তোমাদেরকে ভাইয়া একদম ফ্রিতে প্রোভাইড করব। তার মধ্যে আমাদের আজকে হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়টার নাম হচ্ছে তোমার হিসাব বিজ্ঞান পরিচিতি। আমরা এই অধ্যায়টা কিন্তু আমাদের নবম দশম শ্রেণীতেও ছিল, কিন্তু এখানে একটু ডিফিকাল্টভাবে বা একটু বিশ্লেষণভাবে তোমাকে তারা দিয়েছে, কারণ যেহেতু আমরা আগে স্কুলে পড়তাম কিন্তু এখন হচ্ছে আমরা কলেজে পড়ি, সেই হিসাবে এই অধ্যায়ের মধ্যে একটু ডিটেলস আলোচনা করেছে। তাহলে এখন আমরা দেখি আমাদের স্লাইডে প্রথমে কি রয়েছে। দেখো, এখানে প্রথম অধ্যায়টা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। এটা কিভাবে মূলত এসেছে আমরা একটু দেখি। মানুষ সামাজিক জীব। মানুষ তাই সহজে সমাজবদ্ধভাবে বসবাস করতে পারে, অর্থাৎ সমাজবদ্ধভাবে বসবাস করার ফলে তাদের মধ্যে সেবার আদান প্রদান শুরু হয়। তাই সেবা যখন, দেখো এখানে যেই লাইনটা ইম্পর্ট্যান্ট সেটা আমি আন্ডারলাইন করবো অথবা হাইলাইট করবো, তোমরা এগুলা খাতার মধ্যে নোট করবা অথবা তোমাদের বইয়ের মধ্যে এগুলা মার্ক করে রাখবা। তাই সেবা যখন অর্থের মাধ্যমে আদান প্রদান হতে থাকে তখন এই হিসাব নিকাশের প্রয়োজন হয়। এই জন্য বলা হয় হিসাব বিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই পুরাতন। মানুষের জীবন যত বৈচিত্র্যময় হয়ে উঠেছে তেমনি হিসাব বিজ্ঞানের প্রয়োজনও অপরিহার্য হয়ে উঠেছে। মানুষের জীবনে বিভিন্ন আর্থিক ঘটনা ঘটতে পারে, সেগুলোকে নির্দিষ্ট পদ্ধতিতে সংরক্ষণ করা না হলে সঠিক ফলাফল বুঝতে পারা যায় না। তাহলে দেখো, এখানে মূলত হিসাব বিজ্ঞানটা আসলে কি, কেন আমরা ব্যবহার করি এটা সম্পর্কে তোমাকে একটু বলা হয়েছে যে আমরা দৈনন্দিন জীবনে সবগুলো হিসাব আমরা সুন্দরভাবে লিপিবদ্ধ করব, তাহলে আমরা প্রকৃত ফলাফলগুলো পাবো। এবার দেখো, সুতরাং হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি বাস্তব বিষয় যার মাধ্যমে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিধিবদ্ধ ও নিয়ম অনুসারে আর্থিক ফলাফল নির্ণয় করে এর স্বার্থ সংশ্লিষ্ট এবং আগ্রহী পক্ষসমূহের নিকট তথ্য প্রকাশ করে। তাহলে হিসাব বিজ্ঞানের মধ্যে এই যে হিসাবগুলো মূলত কেন করা হয়, যে কোনো সময় আমাদের প্রয়োজন অনুসারে যেন আমরা সঠিক আর্থিক ফলাফলটা জানতে পারি, এবং আগ্রহী পক্ষসমূহ এখানে বলতে বুঝিয়েছে প্রতিষ্ঠানের মালিক পক্ষ, সরকার বা যে কেউ। তাই আমরা বলি বর্তমানে হিসাব বিজ্ঞানের কার্যক্রম ও এর পরিধি দিনে দিনে বাস্তবভিত্তিক আধুনিকভাবে প্রয়োগ এবং উন্নতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা মূলত একটু থিওরি। এই চ্যাপ্টারটা থেকে তোমার কোনো কোশ্চেন থাকবে না, শুধুমাত্র এমসিকিউর মধ্যে থাকবে, সিকিউর মধ্যে এটা থেকে নর্মালি থাকে না। এটা জাস্ট একটু তোমার থিওরি টাইপের প্রথম অধ্যায়টা। এবার দেখো, হিসাব বিজ্ঞানের উৎপত্তি, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা থেকে মূলত তোমার এমসিকিউগুলো থাকবে। এইগুলা হচ্ছে আমরা 9-10ও একটু জেনেছিলাম, কিন্তু এখন একটু ডিটেলস আমরা জানবো। তাহলে দেখো, হিসাব বিজ্ঞানের উৎপত্তি। শব্দগতভাবে হিসাব বিজ্ঞান শব্দটি হিসাব এবং বিজ্ঞান এ দুটি শব্দের সমন্বিত রূপ। আচ্ছা দেখো তো, হিসাব আসলে কি? আমরা জানি যে হিসাব হচ্ছে যে কোনো আয় ব্যয়, কোথায় আমরা কত টাকা খরচ করেছি, কোথায় থেকে কত টাকা পেয়েছি, এগুলা লিপিবদ্ধ করা হচ্ছে মূলত হিসাব। তবে হিসাবটা কিন্তু তুমি তোমার মন মতন করতে পারবে না। এটার জন্য তুমি যে বৈজ্ঞানিক উপায়টা অবলম্বন করবা, এই দুইটা মিলে মূলত আমাদের এই হিসাব বিজ্ঞান, এই দুটির সমন্বিত রূপ। হিসাব শব্দের আবিধানিক অর্থ আর্থিক তথ্যাবলীর গণনা কার্য। অপরদিকে বিজ্ঞান হলো নির্দিষ্ট বিষয়ের উপর নিরীক্ষা, পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত সুসংবাদ জ্ঞানকে বোঝায়। হিসাব বিজ্ঞান শব্দটি দেখো, এটা কোথায় থেকে এসেছে? প্রতিশব্দ অ্যাকাউন্টিং, যার উৎপত্তি ল্যাটিন শব্দ ক্যালকুলি থেকে, অর্থাৎ ক্যালকুলি শব্দের অর্থ হচ্ছে গণনা করা। দেখো আমরা কি করি, যে আমরা বলি না যে হিসাব নিকেশের জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করি, তাহলে এই ক্যালকুলেটর হচ্ছে মূলত গণনা যন্ত্র। আজকের হিসাব বিজ্ঞানের যে আধুনিক রূপ, দেখো একটা সময় কিন্তু হিসাব ছিল, বাট এখনের মতন তোমার এতটুকু আপডেট বা পরিপূর্ণ বৈজ্ঞানিক ছিল না। আগে অনেক ভুল ত্রুটি হতো, কিন্তু যখন এই লুকা পেসিওলি হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতিটা সবার সামনে উন্মোচন করেছেন, তারপর থেকে মূলত হিসাব বিজ্ঞানটা আধুনিকভাবে আমাদের সামনে এসেছে। যে আধুনিক রূপ দেখা যায় তার পেছনে যে ব্যক্তির অবদান সবচেয়ে বেশি তিনি হলেন লুকা পেসিওলি। তাহলে
দেখো এই লুকা পেসিওলিটা হচ্ছে মূলত হিসাব বিজ্ঞানের জনক। লুকা পেসিওলির পুরো নাম ফ্রালুকা বার্তালোমিউ দা পেসিওলি। তিনি একজন ইতালীয় নাগরিক। তাহলে তিনি কোন দেশের? ইতালির। তাহলে দেখো তিনি হচ্ছেন কি ইতালীয় নাগরিক। তারপর হচ্ছে লুকা পেসিওলি ছিলেন লিওনার্দো দা ভিঞ্চির একজন নিকটতম বন্ধু ও গৃহশিক্ষক। তাহলে লুকা পেসিওলি কি ছিলেন? তোমার দেখো লিওনার্দো দা ভিঞ্চির একজন নিকটতম বন্ধু। নিকটতম বন্ধু বলতে বোঝাচ্ছে খুব কাছের সে। ও গৃহশিক্ষক এবং ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের সমসাময়িক। তিনি ছিলেন একাধারে গণিতবিদ ও ধর্মযাজক। তাহলে এটা রোমান সংখ্যা আকারে আসতে পারে যে লুকা পেসিওলি কি ছিলেন? তিনি ছিলেন গণিতবিদ এবং ধর্মযাজক। গণিতশাস্ত্র সম্পর্কে তার লিখিত গ্রন্থ বিশ্বব্যাপী সমাদৃত হয়। তার লিখিত গ্রন্থের নাম সুমা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা। তার এটা হচ্ছে বিখ্যাত গ্রন্থ। এখানে ইংরেজিটা রয়েছে আর এটা হচ্ছে উচ্চারণটা। তিনি এই গ্রন্থে 1494 সালে, তাহলে সালটা কত? 1494 সালে হিসাব রক্ষণের মূল নীতি। তাহলে হিসাব বিজ্ঞানের মূল নীতি কি? দুতরফা দাখিলা পদ্ধতি, আর ইংরেজি এটা হচ্ছে তোমার ডাবল এন্ট্রি সিস্টেম ব্যাখ্যা করেন। এবার দেখো হিসাব বিজ্ঞানের সংজ্ঞা যদি আমাকে বলে আমরা কিভাবে দেখো, তাহলে দেখো হিসাব বলতে কোনো বিষয়ের সঠিক ও নির্ভুল তথ্য। অপরদিকে বিজ্ঞানটা হলো কোনো নির্দিষ্ট বিষয়ের উপর পরীক্ষিত সত্যতা বা বিশেষ জ্ঞান। এই বিজ্ঞানটা আসলে কি? বিজ্ঞানটা হচ্ছে তোমাকে সে কোনো গদবাঁধা কোনো কথা বলবে না, সে ওই জিনিসটাকে পরীক্ষা করবে, তারপর সত্যতা যাচাই করবে এবং ওইটার উপর বিশেষ জ্ঞান তোমাকে প্রোভাইড করবে। এটা হচ্ছে মূলত বিজ্ঞান। তাই হিসাব বিজ্ঞান হলো তথ্যের বিজ্ঞান। কোনো প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট সময়কালে সংগঠিত আর্থিক লেনদেনসমূহ লিপিবদ্ধকরণের মাধ্যমে সামগ্রিক ফলাফল ও প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় পর্যালোচনা করে তথ্যসমূহ ব্যবহারকারীদের নিকট পৌঁছে দেওয়াকে পদ্ধতিকে হিসাব বিজ্ঞান বলে। তাহলে এটা তুমি তোমার ভাষায় লিখে দিতে পারবা সুন্দর করে, একটু যাতে একটু মিল থাকে সেইভাবে। এবার দেখো এখানে কতগুলো এব্রিভিয়েশন রয়েছে এবং এইগুলোর কাজ কি, এবং এগুলোর কাজ হচ্ছে মূলত তারা তাদের ওই দেশের নিয়ম অনুসারে কাজ করে। আর এখানে দেখো যে এগুলো বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিভাবে এটার সংজ্ঞা দিয়েছে। দেখো AICPA, এটার পূর্ণরূপ হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস। এটা খেয়াল রাখবে, অ্যাকাউন্ট্যান্টস। এর মতে আর্থিক বৈশিষ্ট্য সম্পন্ন লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের পরিমাণে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও তার ফলাফল বিশ্লেষণ করার কৌশলকে হিসাব বিজ্ঞান বলে। আর দেখো FASB, এটার পূর্ণরূপ হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এর প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে হিসাব বিজ্ঞান হলো, তুমি হিসাব বিজ্ঞান যদি কাকে বলে এই সবগুলা থেকে যে কোনো একটা যদি তুমি লিখো তাহলে তোমারটা উত্তর হয়ে যাবে। হিসাব বিজ্ঞান হলো আর্থিক তত্ত্বের বিভিন্ন ব্যবহারকারীদের নিকট একটি প্রতিষ্ঠানের অথবা ইউনিটের আর্থিক কার্যাবলীর পরিমাপ ও প্রতিবেদনের কাজে ব্যবহৃত প্রক্রিয়া। আমরা এখন প্রত্যেকটা অধ্যায়ের উপর আমরা প্রথমে একটু বেসিক ক্লাস করব। একটা থাকবে তোমার সিকিউ ক্লাস এবং একটা থাকবে MCQ ক্লাস। মানে ধরো তোমার প্রত্যেকটা অধ্যায়ের উপরে 3 ধরনের ক্লাস থাকবে আমাদের। একটা হচ্ছে থিওরি টাইপের থাকবে এবং বোঝানোর পর্বটা থাকবে। একটাই আমরা সিকিউ প্র্যাকটিস করব বোর্ড কোশ্চেনগুলো, আর একটা MCQগুলো। তাহলে যেহেতু আমাদের এই প্রথম অধ্যায়ে কোনো সিকিউ নেই, সেক্ষেত্রে আমরা পরের ভিডিওতে ইনশাল্লাহ তোমার যতগুলো MCQ বোর্ড কোশ্চেন এবং বিশ্ববিদ্যালয়ে এসেছে ওইগুলো আমরা সলভ করব। আর এটা হচ্ছে AAA আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। এটা 1966 প্রতিষ্ঠিত হয়েছে। এর প্রদত্ত সংজ্ঞা বলা হয়েছে যে পদ্ধতি আর্থিক তথ্য নির্ণয়, পরিমাপ ও সরবরাহ করে উহার ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তাকে হিসাব বিজ্ঞান বলে। এবার দেখো হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। দেখো কখন থেকে উৎপত্তি হয়েছে? প্রস্তর যুগ। অনেক MCQ গুরুত্বপূর্ণ। এটা দেখো যে কোন যুগে গাছের ফলমূল সংগ্রহ করে ও পাখি শিকার করে মানুষ খেয়ে বেঁচে থাকতো, তাহলে এটা হচ্ছে প্রস্তর যুগে।
আমরা নর্মালি প্রাচীন যুগ বুঝি, আসলে প্রাচীন যুগের আগেও আরেকটা যুগ ছিল, সে যুগটা হচ্ছে কি প্রস্তর যুগ। পশু শিকার করা ছিল তাদের প্রধান পেশা। এই পশু শিকারের সংখ্যা গণনা করার জন্য পাথরের গায়ে দাগ কেটে হিসাব রাখত। অনুমান করা হয় যে তাদের এই সংখ্যা গণনার ধারণা থেকে হিসাব বিজ্ঞানের পথ চলা শুরু। তাহলে হিসাব বিজ্ঞানের পথ চলা শুরু কোথায় থেকে? প্রস্তর যুগ থেকে। তারপর দ্বিতীয় হচ্ছে আমাদের প্রাচীন যুগ। এই যুগে মানুষ পাহাড়ের গুহা হতে বেরিয়ে সামাজিকভাবে জীবনযাপন করতে শুরু করে। প্রস্তর যুগে তারা নর্মালি তোমার এই গুহার মধ্যে থাকতো, আর প্রাচীন যুগে তারা বেরিয়ে সামাজিকভাবে বসবাস করতে শুরু করলো একত্রে। এই সময় তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহের প্রধান পেশা হিসাবে বেছে নেয়। দেখো অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ, আমি একটু মার্ক করে দিচ্ছি। দেখো এই প্রাচীন যুগে আমাদের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজটা হচ্ছে আমাদের প্রধান পেশা। আর এই প্রস্তর যুগে দেখো, প্রস্তর যুগে পশু শিকার ছিল তাদের প্রধান পেশা। তাহলে দেখো এই এমসিকিউটা অনেক গুরুত্বপূর্ণ, যে পশু শিকার কখন তাদের পেশা ছিল? প্রস্তর যুগে। আর তোমার প্রাচীন যুগে ছিল কৃষিকাজ। তাদের কাজের হিসাব রাখার জন্য ঘরের দেওয়ালে বাঁশের গায়ে দাগ কেটে ফসলের হিসাব রাখতো। আমাদের দেশে প্রত্যন্ত গ্রামে এখনো এইভাবে শস্যের হিসাব রাখতে দেখা যায়। এবার দেখো হিসাব বিজ্ঞান উৎপত্তি ও ক্রমবিকাশের তৃতীয় হচ্ছে তোমার বিনিময় যুগ। বিনিময় যুগটা হচ্ছে কি, যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদার পরিবর্তন হতে থাকে। এই চাহিদা পূরণের জন্য মানুষ একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই চাহিদা পূরণের জন্য মানুষ পণ্যের বিনিময়ে পণ্য আদান প্রদান করতে থাকে এবং চূড়ান্ত বিনিময়ের মাধ্যমে সম্পত্তির লেনদেন হিসাব রাখতে শুরু করে। তখন এই সকল লেনদেন হিসাব রাখার পদ্ধতিগুলো ছিল অদ্ভুত। যেমন পেরু দেশে কিপু নামের রঙিন সুতা ব্যবহার করত। চীন দেশে অ্যাবাকাস নামক এক ধরনের প্রকার হিসাব যন্ত্র ব্যবহার করত। আবার রানী এলিজাবেথের রাজত্বকালের আগ পর্যন্ত এক ধরনের চ্যাপ্টা কাঠি ব্যবহার করত। এভাবে হিসাব করা তো নর্মালি। এছাড়াও গাছের পাতায় আঁচড় দিয়ে বাঁশের গায়ে দাগ কেটে কাঠের গায়ে ছিদ্র করে ইত্যাদিভাবে হিসাব রাখত। তখনও সমাজে মুদ্রার প্রচলন শুরু হয়নি। এখন দেখো মুদ্রার যুগ। বিনিময় প্রথা অসুবিধাজনিত কারণে, বিনিময় প্রথাটা কি আমরা জানি যে দ্রব্যের বিনিময় দ্রব্য। একজনের কাছে একটা জিনিস থাকে, ওই অপর লোকের কাছে যদি ওইটা না থাকে তাহলে সে তাকে তার জিনিসটা দেয় আর ওই ব্যক্তি তাকে তারটা দেয়। মনে করো আমি একটা উদাহরণের সাহায্যে যদি বলে, তোমার কাছে আটা আছে আর অন্যজনের কাছে চাল আছে, সেক্ষেত্রে তুমি তাকে যদি আটা দেও সে তাকে তোমাকে চাল দেবে, আর এইভাবে মূলত বিনিময়টা হয়। কিন্তু একটা সময় এমন হয়েছে যে মনে করো তুমি যে তাকে আটা দিবে, এখন তার কাছে কিন্তু আটা রয়েছে এবং চালও রয়েছে, সেক্ষেত্রে সে আর তোমারগুলো নিতে চাইবে না। এই রকম অনেক বিনিময় প্রথার অসুবিধাজনিত কারণে মুদ্রা যোগের প্রচলন শুরু হয়। তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ, আমি আবার হাইলাইট করে দিচ্ছি। দেখো এই যে দেখো হাইলাইট করে দিলাম। বিনিময় প্রথার অসুবিধাজনিত কারণে মুদ্রার যুগের প্রচলন শুরু। এখানে অর্থের বিনিময়ে পণ্যের মূল্য নিরূপণ করা হয়। অর্থের বা মুদ্রার প্রচলন শুরু হলে ব্যবসা জগতে ব্যাপক প্রসার ঘটে। এই সময় পেশাগত ব্যবসায়ী শ্রেণী ধারে পণ্য ক্রয় বিক্রয় শুরু করে এবং লিখিতভাবে হিসাব রাখা শুরু হয়। ফলে হিসাব রক্ষার পদ্ধতি আর উন্নতি সহজে, কিন্তু তখন কোনো বৈজ্ঞানিক পদ্ধতির উদ্ভব হয়নি। এবার দেখো মধ্যযুগ। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি শুরু হয়েছে মধ্যযুগ থেকে। বিনিময়ের মাধ্যমে অর্থের প্রচলন হিসেবে ব্যাপক উন্নতি হয়। সভ্যতার ক্রমাগত পরিবর্তনে ব্যবসা বাণিজ্যের বৈপ্লবিক পরিবর্তন আসে। পঞ্চদশ শতাব্দীতে ইতালীয় ধর্মযাজক লুকা পেসিওলি যে বইটি লিখেছিল, এটার মাধ্যমে তিনি এই গ্রন্থে দুই তরফা দাখিলা পদ্ধতির সূত্র বর্ণনা করেন। হিসাব রক্ষণের এই নীতিটি সকল ইউরোপ এবং আমেরিকায় প্রচলন শুরু, এখনও আমরা করছি। তাহলে আরও গুরুত্বপূর্ণ এমসিকিউটা দেখো, যে আমাদের বৈজ্ঞানিক হিসাব বিজ্ঞানটা শুরু হয়েছে মধ্যযুগ থেকে, এখনো এটা চলছে।
এবার দেখো লাস্ট ওয়ান হচ্ছে আমাদের আধুনিক যুগ। লুকা পেসিলিওর সময় থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক পরিবর্তন ঘটেছে। উৎপাদন ব্যবস্থা ও ব্যবসার উন্নয়নের সাথে সাথে হিসাবরক্ষণ ব্যবস্থারও যথেষ্ট পরিবর্তন এসেছে। বর্তমানে হিসাব বিজ্ঞান বিভিন্ন কৌশল ও প্রযুক্তিকরণ করার ফলে নতুন করে বেরিয়ে এসেছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, বাজেটীয় হিসাব বিজ্ঞান, মানব সম্পদ, এগুলো আরও কিছু আপডেট রয়েছে। মূলত এই সবগুলার আদিটাই হচ্ছে মূলত দুই তরফা দাখিলা পদ্ধতি। এই যুগকে মূলত হিসাব রক্ষণের কম্পিউটার যুগ বলে পরিচিতি লাভ করেছে। যেহেতু এখন আমরা কম্পিউটারের সাহায্যে সকল হিসাব নিকাশ করি, সেক্ষেত্রে বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের হিসাব রক্ষণের মধ্যে সমতা আনার জন্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি নামে একটি সংস্থা তৈরি হয়েছে। বাংলাদেশ এই সংস্থার একটি সদস্য। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে মনে করো যে এক একটা দেশে এক এক রকমের হিসাব করে, সেক্ষেত্রে যদি হিসাব মিলাতে যায় তাহলে ডিফারেন্ট দেখাতে, কিন্তু এখন যদি আমরা সবাই একটা নিয়মে করি তাহলে সবাই নিয়মগুলো এক হবে এবং আমরা সবাই একে অপরটা খুব সহজে বুঝতে পারবো। সেজন্য একটা সংস্থা তৈরি হয় যেটাতে বাংলাদেশও একটি সদস্য। এটা দ্বারা বোঝায় যে সকল দেশ সবাই একই নিয়ম বা পদ্ধতি অনুসরণ করে আমরা হিসাবটা করে থাকি। এবার দেখো ব্যবসায়ের ভাষা হিসাব বিজ্ঞান। ব্যবসায়ের ভাষা কেন বলা হয়? দেখো, যে কারণে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলে মনে করা হয়, তাহলে একটা হচ্ছে আর্থিক ফলাফল। আমরা খুব সহজে কিন্তু ব্যবসার মোট লাভ ক্ষতি, নিট লাভ বা ক্ষতি এবং প্রতিষ্ঠানের উপার্জন ক্ষমতা এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দক্ষতা এগুলো জানতে পারি। তাহলে এগুলো মূলত কি আর্থিক ফলাফল নির্ণয় করে। তারপর দেখো আর্থিক অবস্থা প্রকাশ করে। আর্থিক অবস্থাটা কি তুমি এগুলো একটু দেখবা, আমি শুধু মেইন পয়েন্টগুলো বলছি। প্রতিষ্ঠানের চলতি সম্পদ ও দায়ের পরিমাণ, কি পরিমাণ তোমার চলতি সম্পদ এবং কি পরিমাণ তোমার দায় রয়েছে, এগুলো আমরা জানতে পারি। স্থায়ী সম্পদ কত, স্থায়ী দায় কত, বিনিয়োগকৃত অর্থের পরিমাণ কত, এগুলো মূলত কি প্রকাশ করে? আর্থিক অবস্থা। তারপর দেখো নগদ প্রবাহ। একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে কি পরিমাণ নগদ প্রদান ও কি পরিমাণ প্রাপ্তি হয়েছে তা জানা যায়। ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তথ্য প্রদান। মনে করো তুমি হিসাব রাখছো, সেক্ষেত্রে যদি তোমার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তোমার কাছে হিসাব চায়, তাহলে তুমি খুব সহজে এখান থেকে তাদেরকে হিসাবটা দিয়ে দিতে পারবা বা বুঝিয়ে দিতে পারবা। এবার হচ্ছে আমরা কেন এই হিসাব বিজ্ঞানটা করবো আর আমাদের উদ্দেশ্যটা কি। তাহলে দেখো, এক নাম্বার হচ্ছে স্থায়ীভাবে হিসাব সংরক্ষণ করা, আর্থিক ফলাফল নির্ণয় করা, আর্থিক অবস্থা নিরূপণ করা, নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ। এটা কি? এগুলো আমরা জানি। এখানে নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণটা কি? এটা দ্বারা বোঝায় যে তোমার সামনে দুইটা প্রকল্প, যে কোনো একটা প্রকল্প বন্ধ করে দিতে হবে। সেক্ষেত্রে তুমি কি করবা? দুইটার মধ্যে দেখবা যে কোনটার আয় ব্যয়, এইগুলা দেখো এখানে যা হিসাব বিজ্ঞানের আয় বিবরণী আর্থিক অবস্থা নিরূপণের মাধ্যমে, এই প্রতিবেদন তৈরির মাধ্যমে ব্যবস্থাপককে সঠিক তথ্য সরবরাহ করে প্রতিষ্ঠানকে সহযোগিতা করে। তুমি আয় ব্যয়গুলো দেখে উভয়ের মধ্যে কম্পেয়ার করে তুমি সিদ্ধান্ত নিতে পারবা। এবার দেখো হিসাব বিজ্ঞানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আর্থিক লেনদেন স্থায়ীভাবে লিপিবদ্ধকরণের জন্য এটা দরকার। লাভ লোকসান নিরূপণের জন্য হিসাব বিজ্ঞান দরকার। প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য তোমার হিসাব বিজ্ঞান দরকার। তারপর আয় ব্যয়ের মধ্যে রক্ষাকরণের জন্য দরকার। কি পরিমাণ তোমার আয় হচ্ছে এবং কতটুকু ব্যয় হচ্ছে তা জানার জন্য আর্থিক পরিকল্পনা, একটা প্রতিষ্ঠানে বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করতে হয়, তার মধ্যে আর্থিক পরিকল্পনা অন্যতম। এর জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এবার হচ্ছে ভুল সংশোধন। যেহেতু হিসাব বিজ্ঞানের নির্দিষ্ট নীতি অনুসরণ করে লেনদেন লিপিবদ্ধ করে, সেহেতু এর মাধ্যমে হিসাবের ভুল সহজে সংশোধন করা যায়। তারপর হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই, আরেকটা হচ্ছে কর নির্ধারণ। এগুলো আমরা জানি যে হিসাব যোগ বিয়োগ করে ডেবিট ক্রেডিটের মাধ্যমে আমরা গাণিতিক শুদ্ধতা যাচাই করব। আর এটা দেখো কর নির্ধারণ, মনে করো তোমার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে শাওন এন্টারপ্রাইজ। তো এখন এই শাওন এন্টারপ্রাইজ সরকারকে একটা প্রতি বছর কিন্তু একটা কর দেয়। এখন কি পরিমাণ কর দিবে, এটার জন্য শাওন এন্টারপ্রাইজের তোমার যত আয় বের হচ্ছে এগুলো হিসাব করে নিট আয়টা বের করে ওইটার উপরে কিন্তু কর দিবে। তাহলে ওই যে কি পরিমাণ কর দিবে এটা বের করতে হবে মূলত তুমি নিট আয়ের উপরে। আর নিট আয়টা কিন্তু তুমি আয় ব্যয় এগুলো কম্পেয়ার করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বের করবা।
এবার হচ্ছে দেখো, এইগুলো আমরা 9-10 অনেক জেনেছিলাম যে অভ্যন্তরীণ ব্যবহারকারী দুইটা পড়েছিলাম, একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে কি ব্যবস্থাপক। আর এবার এখানে দেখো হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারী। আচ্ছা দেখো, আমরা অভ্যন্তরীণ আর বাহ্যিক একটু পরে দেখবো, আর এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারী। এই হিসাব বিজ্ঞানে আমরা যে তোমার মোট মুনাফা, নিট মুনাফা, যত হিসাব এইগুলা কারা ব্যবহার করে, তাহলে দেখো তথ্য ব্যবহারকারী। এক হচ্ছে হিসাব কর্মকর্তা, প্রতিষ্ঠানে নিয়োজিত হিসাব কর্মকর্তাগণ কিন্তু যদি একাধিক কর্মকর্তা থাকে তাহলে তারা আলাদা আলাদা হিসাব করে, কিন্তু কখনো কখনো প্রয়োজনে একে অপরের তথ্যগুলো ব্যবহার করে। তারপর ব্যবস্থাপক, তিনি দেখবেন যে তথ্য অনুযায়ী বিভিন্ন নির্দেশনা বা নিয়ন্ত্রণ করবেন। পরিচালক, প্রতিষ্ঠানের কোনো পরিকল্পনা প্রণয়ন করতে এগুলো অভ্যন্তরীণ নিরীক্ষক স্বত্বাধিকারী। এবার দেখো বাহ্যিক ব্যবহারকারী কারা। বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে মূলত তোমার বাহিরের পক্ষ, একটা হচ্ছে পাওনাদার, একটা হচ্ছে ভোক্তা, একটা হচ্ছে বণিক সমিতি, আর একটা হচ্ছে বিনিয়োগকারী। শুধু এই নামগুলা জেনে রাখো যে তারা হচ্ছে বাহিরের পক্ষ, তারা আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পক্ষ নয়। যেগুলো বাইরের পক্ষ তারাই হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, পাওনাদার, ভোক্তা, বণিক সমিতি এবং বিনিয়োগকারী। তারপর হচ্ছে আয়কর কর্তৃপক্ষ, ঋণদাতা এবং সরকার, এইগুলো হচ্ছে আমাদের বাহ্যিক ব্যবহারকারী। এবার দেখো হিসাব বিজ্ঞানের সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়। দেখো আমরা কিন্তু এটা জানি, ক্লাস 9 থেকে জানি যে সকল ঘটনাই লেনদেন নয়, তবে সকল লেনদেনই ঘটনা। তাহলে দেখো এটা একটু পরে আমরা দেখবো। এখন হচ্ছে ঘটনাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এটাই হচ্ছে মূলত ওই কনসেপ্টটা। একটা হচ্ছে অনার্থিক ঘটনা আর একটা হচ্ছে আর্থিক ঘটনা। যেসব ঘটনা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না, যেসব ঘটনা অর্থের সাথে সম্পর্কিত নয়, তাকে অনার্থিক ঘটনা বলে। যেমন স্কুলে যাওয়া, সভায় বক্তৃতা দেওয়া, পরীক্ষায় পাশ করা, মাল ক্রয়ের ফরমাইশ প্রদান ইত্যাদি, এগুলো হচ্ছে অনার্থিক ঘটনা। এগুলোর সাহায্যে কিন্তু তোমার অর্থের কোনো পরিবর্তন ঘটছে না। তুমি স্কুলে যাচ্ছ, তোমার পকেটে 100 টাকা ছিল, এটাই রইল। তুমি বক্তৃতা দিলা, তোমার টাকার কোনো পরিবর্তন হয় না। পরীক্ষায় পাশ করা, এটাতে কোনো তোমার টাকার পরিবর্তন হয় না। আর যেটার মধ্যে টাকার আর্থিক অবস্থার পরিবর্তন হবে, এটা হচ্ছে আর্থিক ঘটনা। যেমন দেখো, তুমি পণ্য ক্রয় করলে টাকা যাবে তোমার থেকে, পণ্য বিক্রয় করলে টাকা আসবে, ভাড়া প্রদান করলে তোমার টাকা যাবে, বিয়ের খরচ, এখানে দেখো বিয়ের খরচেও কিন্তু তোমার কিন্তু টাকা যায়। সেক্ষেত্রে এটা হচ্ছে আর্থিক ঘটনা। তুমি বাজার করতে গিয়ে অনেক কিছু কিনেছো, সেক্ষেত্রে কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে ঘটনাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আর্থিক আর একটা হচ্ছে অনার্থিক। এবার দেখো লেনদেন। লেনদেন কি? লেনদেন হচ্ছে একজন দিবে, অন্যজন গ্রহণ করবে। লেনদেন কি? হিসাব বিজ্ঞানের কাঁচামাল, র ম্যাটেরিয়ালস হিসাবে বিবেচনা করা হয়। লেন এবং দেন, এই দুটি শব্দ থেকে লেনদেন শব্দটি গঠিত। লেন অর্থ লোয়া বা আদান এবং দেন অর্থ দেওয়া বা প্রদান। সুতরাং একটা পক্ষ দিবে আরেকটা পক্ষ নিবে। তাহলে দেখো একটা উদাহরণ করি আমরা। রাফসানকে 1000 টাকা প্রদান করা হলো, তাহলে এখানে রাফসান গ্রহণ করেছে। কর্মচারীকে 6000 টাকা বেতন দেওয়া হলো, একজন আরেকজনকে। মালিক দিল কর্মচারীকে, বিক্রয় করা হলো 5000 টাকা। তোমার মালিকের কাছে বা প্রতিষ্ঠানের কাছে টাকা আসলো। এবার দেখো লেনদেনের বৈশিষ্ট্যগুলো কি। লেনদেন অবশ্যই আর্থিক মূল্যে পরিমাপযোগ্য হতে হবে, দ্বৈত সত্তার অধিকারী হতে হবে। লেনদেনের মধ্যে অবশ্যই আর্থিক মূল্য এইভাবে একটা অ্যামাউন্ট বলে দিতে হবে যে কত টাকা। যদি এই রকম হয় যে রহমানের নিকট বিক্রয় টাকা, কত টাকা এটা কিন্তু বলা নেই, সেক্ষেত্রে এটা লেনদেন হবে না। দ্বৈত সত্তা, একটা ডেবিট আর একটা ক্রেডিট। লেনদেনের ফলে আর্থিক অবস্থার পরিবর্তন এল প্লাস হয়ে অবশ্যই পরিবর্তন হবে। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, এটা বলতে বুঝে যে একটা লেনদেনটা সম্পূর্ণ থাকবে। যেমন কর্মচারীদের 6000, এইটুকু পর্যন্ত বলা আছে, টাকা প্রদান করা হলে এই টাকাটা বলা নাই। তাহলে কিন্তু কর্মচারীদের 6000, এটা কিন্তু আমি এই অংশটুকু পরে কিন্তু আমি বুঝতে পারবো নাকি কর্মচারীদেরকে আমি টাকা দিলাম নাকি তাদের থেকে আমি নিলাম। এই ক্ষেত্রে আমাকে অবশ্যই লেনদেনটা স্বয়ংসম্পূর্ণ হতে হবে। তারপর হচ্ছে পণ্যদ্রব্য বা সেবার বিনিময় থাকতে হবে। এবার দেখো, এটা আমরা সবাই জানি যে সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন, এই যে এইগুলা সুন্দর করে দেওয়া আছে এখানে। এবার দেখো আমাদের হিসাব বিজ্ঞানের মেইন সমীকরণটা হচ্ছে কি, এ ইকুয়াল এল প্লাস উই
দেখো হিসাব সমীকরণ কোনো প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময়ের মোট সম্পদ পরিমাণ মালিকানা সত্ত্ব বহির্দের সবসময় সমান হবে। এটা দ্বারা কি বোঝায় দেখো, মোট সম্পদটা হচ্ছে এ সমান সমান দায় এবং মালিকানা সত্ত্বের সমান হবে। দায় প্লাস মালিকানা সত্ত্ব যদি তোমার 1,00,000 টাকা হয়, দুইটার যোগফল, তাহলে এও 1,00,000 টাকা হবে। অথবা ব্যবসার মোট সম্পত্তি ও দায়ের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন বলা হয়। হিসাব সমীকরণ হলে এ কে এল প্লাস ওই, এখানে এ হচ্ছে অ্যাসেটস সম্পত্তি, এর লাইবিলিটিস দায়, উই হচ্ছে ওনার্স ইকুইটি, অর্থাৎ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এবার দেখো এগুলো আমরা জানি যে এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা বর্ধিত রূপ। এ ইকুয়াল এল প্লাস উইর পরিবর্তে দেখো আমরা কি লিখতে পারি, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। আর এটা হচ্ছে এডিশনাল, অতিরিক্ত মূলধন। ক্যাপিটাল হচ্ছে মূলধন, যদি অতিরিক্ত মূলধন থাকে এটা যোগ হবে। তাহলে দেখো মূলধনের সাথে আয়গুলা যোগ হবে, ব্যয়গুলা বিয়োগ হবে, উত্তোলনটা বিয়োগ হবে। তাহলে হিসাব সমীকরণের সম্প্রসারিতভাবে লেখা যায় বা বর্ধিতভাবে লেখা যায় এ ইকুয়াল, দেখো এটা একটু সিলেক্ট করে দিচ্ছি আমি, দেখো এ ইকুয়াল এল প্লাস সি প্লাস আর প্লাস এ মাইনাস ই মাইনাস ডি। এ বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, যদি কখনো কখনো তোমার মালিকানা সত্ত্বেরও পরিমাণ নির্ণয় করতে হবে, তখন শুধুমাত্র মূলধন আনবা, সাথে আয়গুলা যোগ দেবা, ব্যয়গুলা বাদ দেবে এবং ডি এর উত্তোলনটা বাদ দিলে আমি উইর মানটা পেয়ে যাব। এবার দেখো আমাদের লাস্ট হচ্ছে যে এগুলা দিয়ে কি বোঝায়। অ্যাসেটস হচ্ছে সম্পদসমূহ, লাইবিলিটিস দায়, ক্যাপিটাল মূলধন, রেভিনিউ আয়, এডিশনাল ক্যাপিটাল অতিরিক্ত মূলধন, আর এক্সপেন্সেস হচ্ছে ব্যয়, আর ড্রয়িংস হচ্ছে উত্তোলন। তাহলে দেখো আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি কিন্তু প্রথম অধ্যায়টা ইনশাল্লাহ কভার হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে এমসিকিউগুলো সলভ করবা। আর আমাদের এই প্লে লিস্টের মধ্যে তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ থাকবে সিরিয়ালে, তুমি একটা তোমার প্রয়োজন অনুসারে অধ্যায়গুলো করতে পারবা। এবং যদি তুমি ভিডিওটা অবশ্যই শুরুতে দেখে থাকো বা প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।